আজ তোমাদের বলবো একটা সাহসী মেয়ের নিজের অস্তিত্ব রক্ষার গল্প। মুভির নাম হচ্ছে মিসেস। মুভির শুরুতেই আমরা দেখি রিচা নামের একটি মেয়েকে ডান্স করতে। রিচা ভীষণ ভালো একটা ডান্সার আর ওর একটা ডান্স গ্রুপও আছে। একদিন বাড়ি ফিরে এসে দেখে যে ছেলেপক্ষ তাকে দেখতে এসেছে। সে একটু লজ্জা পেয়ে সেখানে বসে পড়ে। ছেলের নাম হচ্ছে দিবাকর, ছেলে পেশায় একজন গাইনি ডাক্তার। দিবাকরের নেট কাজ করছিল না, তাই রিচার স্মার্টলি ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার ধরন দেখে সে রীতিমতো তো ইমপ্রেসই হয়ে যায়। এরপর তাদের বিয়ে ঠিক হয়ে যায় আর ডেটে যেতে থাকে। ভীষণ খুশিই ছিল রিচা এসব ব্যাপার নিয়ে। ডেটে গিয়ে রিচা দিবাকরকে জিজ্ঞেস করে যে সে কেমন খাবার পছন্দ করে। সে বলে তার একদম বাড়ির তৈরি ঘরোয়া খাবার বেশি পছন্দ। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে আর অবশেষে বিয়ে হয়ে রিচা তার শ্বশুর বাড়িতে আসে। বিয়ের পর প্রথম রাত তার তো ভীষণ ভালো যায়। পরদিন সকালে রিচা তার শাশুড়িকে জিজ্ঞেস করে যে পেঁয়াজগুলো কি মিক্সিতে বেটে দেবো। তখন শাশুড়িমা বলেন ছেড়ে দাও, তোমার বাবা তো চাটনিও শিলবাটাই খায়, তাতে রান্নার স্বাদ ও গুণমান দুটোই বজায় থাকে। এদিকে রিচার বাপের বাড়িতে দেখা যায় রিচার মা ভালো মন্দ খাবার রান্না করছে জামাইয়ের জন্য। হাজার হোক বিয়ের পর তাদের বাড়িতে জামাইয়ের প্রথম দিন বলে কথা, তাই রিচার মা সব কিছু একা হাতেই রান্না করেছে। খাবার টেবিলে রিচার বাবা দিবাকরকে বলে, আরে দিবাকর যাও কিছুদিন ছুটি নিয়ে ঘুরে এসো। তখন দিবাকর বলে, আসলে কাজের অনেক চাপ বাবা, তাই এখন যাওয়া হবে না। তখন রিচার বাবাকে বলে, বাবা দিবাকরের কাজটা হচ্ছে ওর প্যাশন। তখন তার বাবা বলে, প্যাশন তো আমার মেয়েরও অনেক আছে। দিবাকর বলে, আচ্ছা তাই নাকি, তা কি সেটা? বাবা বলে, নাচের। তখন দিবাকর তাচ্ছিল্যকরভাবে একটা হাসি দেয়, যেন নাচটা একটা কাজের জিনিসই নয়, কোনো প্যাশনের মধ্যেই পড়ে না। পরদিন সকালে দিবাকর রিচার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু সেদিন তাদের বন্ধুর বাড়ির খাবার খেয়ে রিচার বদহজম হয়ে যায়। তাই রিচা বলে আজ না কাল, কিন্তু দিবাকর কোনো মানা শোনে না আর জোরাজোরি শুরু করতে থাকে, যেটাতে রিচা ভীষণই আপসেট হয়ে যায় আর বাথরুমে চলে যায়। পরদিন সকালে দেখা যায় যে রিচার শাশুড়ি মা বাটার বানাচ্ছে। তার দেখে রিচা সেখান থেকে একটু নিয়ে খেয়ে বলে, আমার না ফ্রেশ বাটার খুব পছন্দ। তারপর দেখা যায় রিচার শাশুড়ি রিচাকে সবজি কাটতে বলে। রিচা এক টুকরো কেটে দেখায় যে সেটা ঠিক হয়েছে কিনা। তখন শাশুড়ি বলে আরো ছোট করে কাটো। সবজি কাটার সাইজ থেকে সবজির আসল টেস্ট আসে। পরদিন দেখা যায় যে দিবাকর স্নান করে এসে অফিসের জন্য রেডি হচ্ছিল, কিন্তু সে তার নিজের জামা খুঁজে পাচ্ছিল না। তাই সে রিচাকে ডাকতে শুরু করে আর নিজের জামাগুলো বার করে দিতে বলে। রিচা বলে, এবার কি আমাকে পরিয়েও দিতে হবে তোমাকে জামাগুলো? এরপর দেখা যায় পরদিন সকালে ব্রেকফাস্ট করতে বসে দিবাকর ও তার বাবা। খাবার দিতে গিয়ে রিচা ভুল করে বাম হাতে রুটি দিতে যাচ্ছিল। তখন তার শ্বশুর মশাই সেটা দেখে বলেন যে বাম হাতে খাবার দিচ্ছ কেন? বাম হাত দিয়ে তো আমরা ভিখারিদের ভিক্ষাও দিই না। রিচার খুব ইচ্ছে করে যে সবাই সকালে বসে একসাথে ব্রেকফাস্ট করবে। সে বলে খাবারটা হয়ে যাক, তারপর সবাই একসাথে বসে খাবো। তখন দিবাকরের বাবা বলেন, তোমরা কি অফিস যাবে নাকি যে একসাথে খেতে বসতে হবে? আগে আমরা খেয়ে নিই তারপর খাবে। এই ব্যাপারটা রিচার একটু অদ্ভুত লাগে। আসলে রিচার শাশুড়ি সারা জীবন এইভাবেই মেনে নিয়ে এসেছেন, তাই তার স্বামী আর তার ছেলে রিচাকে সেই রকমভাবেই ট্রিট করছিল। রিচার শাশুড়ি জল থেকে শুরু করে জুতো অব্দি সব কিছুই স্বামীর সামনে এগিয়ে দেয়, কোনো অভিযোগই যেন নেই তার। এরপর একদিন রিচাকে তার ডান্স গ্রুপ থেকে তার এক বন্ধু কল করে আর জিজ্ঞেস করে, কি রে তুই কবে আসবি প্র্যাকটিসে? তখন রিচা বলে, আমি বাড়িতে কথা বলে দেখি তারপরে জানাবো। রিচা তার শাশুড়ির সাথে কথা বলতেই যাচ্ছিল, ঠিক তেমন সময় তার ননদ তখন কল করে তার মাকে। আর তার ননদ তাকে সেখানে আসার জন্য বলে, কারণ সে হচ্ছে প্রেগনেন্ট, আর এমন সময় যদি তার মা কিছু রান্না করে নিয়ে যায় তবে তো ভালোই হতো। তারপর জোর কদমে শুরু হয় রান্নার প্রস্তুতি। রান্না বান্না হয়ে গেলে তার শাশুড়ি চলে যায় মেয়ের বাড়ি, আর এরপরেই শুরু হয় রিচার একা হাতে ঘর সামলানোর দায়িত্ব। সে ভোর 4টের সময় উঠে প্রথমেই চা বানিয়ে বাবাকে দিতে যায়। তখন বাবা বলে, তোমার মা তো আমাকে জোয়ানের জল বানিয়ে দেয় আগে, তারপরে চা দেয়। রিচাও তখন তার বাবাকে জোয়ানের জল বানিয়ে দিয়ে তারপরে চা দিতে যায়। এরপর তার দিনের পুরোটাই চলে যায় সংসারের কাজ করতে করতে, সকাল থেকে রাত আর রাত গড়িয়ে সকাল। এমনই একদিন রিচা নিজের ডান্স ভিডিও দেখছিল রান্নাঘরে বসে, আর ঠিক সেই সময় কাজের লোক মাটন নিয়ে এসে বলে দাদা পাঠিয়েছে লাঞ্চের জন্য। রিচা তো কানে হেডফোন লাগিয়ে জোর কদমে শুরু করে রান্না বান্না। ওদিকে শ্বশুর মশাই জুতো বার করা না দেখতে পেয়ে রিচাকে ডাকতে শুরু করে, কিন্তু রিচা কিছুতেই সাড়া দিচ্ছে না। দেখে সে রান্নাঘরে গিয়ে দেখে যে রিচা ডান্স করছে। তখন রিচার মনে হয় যে আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম। ওদিকে মাংস সময় মতো রান্না না হওয়ায় দিবাকরের লাঞ্চ অফিসে আসে না, তাই দিবাকর রাতে বাড়িতে এসে রিচাকে খুব করে কথা শোনায়। দিবাকর বলে, দেখো রিচা, আমি দিনে 12 ঘন্টা কাজ করি, অ্যাটলিস্ট আমি লাঞ্চটা তো ঠিক টাইমে ডিজার্ভ করি। পরদিন দেখা যায় যে বাড়ির লোকের পছন্দ মতো রান্না বানানোর জন্য ইউটিউব দেখে রিচা রান্না শেখার চেষ্টা করে। সে সবজি কতটা কাটতে হবে, কতক্ষণ খাবার রাখতে হবে, কতটা মশলা দিতে হবে, সবকিছুই শিখে যত্ন সহকারে দম বিরিয়ানি বানায়। এত যত্ন সহকারে মাথার ঘাম পায়ে ফেলে মেয়েটা যখন তার শ্বশুরকে খেতে দিতে যায়, তখন তার শ্বশুর কি বলে শুনবেন? ভালো, কিন্তু একটু নুন কম হয়েছে। এটা শুনে রিচার তো পুরো মনই খারাপ হয়ে যায়। আমি বুঝি না মানুষের একটা ভালো কমপ্লিমেন্ট দিতে এত প্রবলেম কিসের? আরে মেয়েটা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে একটু রান্না করেছে, ভালো তো বলা যেতে পারতো, তাই না? যাই হোক, রাতে খাবার বানানোর সময় রিচা তার মাকে ফোন করে তার নিজের সব সমস্যার কথা বলে। তার মা বলে, এইসব তো সংসারে হতেই থাকে, অ্যাডজাস্ট করে নিতে শেখো। পরদিন রিচার বন্ধু বাবাকে
কল করে জানায় যে কামানিতে তার পারফরমেন্স সিলেক্ট হয়ে গেছে আর রিহার্সালও স্টার্ট হয়ে গেছে। বাবাল রিচাকে সেদিন আসার জন্য বললে রিচা বলে আসলে দিবাকরের তো হসপিটালে খুব একটা ছুটি থাকে না, তাই হয়তো যাওয়া হবে না। অপরদিকে রিচা দেখে যে কি সুন্দরভাবে বাবালের বর তার জন্য চা বানিয়ে দিচ্ছে, আর এদিকে তার বর তাকে কোনো কাজে হেল্প করে না। এটা দেখে রিচা খুব দুঃখ পায় আর সে অবশেষে বাবলকে ব্লকও করে দেয়। এরপর আবারও রিচা সংসারে জাতাকলে পিষতে থাকে আর সে একদিন দিবাকরকে বলেই ফেলে যে আমি না আমার ডান্স ক্লাসটা আবার স্টার্ট করতে চাই, কিন্তু দিবাকর তার কথায় কোনো পাত্তাই দেয় না। এরপর একদিন হঠাৎ দিবাকর রিচাকে 5 দিনের জন্য রান্নাঘরে যেতে বারণ করে। কেন? কারণ শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। রিচার পিরিয়ড স্টার্ট হয়ে যায় তাই। দিবাকর তাই 5 দিনের জন্য সাবির মাকে কাজে রাখে। এরপর শুরু হয় পরবর্তী 5 দিনের কাহিনী। সাবির মায়ের খাবার রান্না থেকে শুরু করে বাড়ির কোনো কাজই আশ্বিনের পছন্দ হচ্ছিল না। তারা দিন গুনছিল কবে রিচার পিরিয়ড শেষ হবে আর আবার সে কাজ করতে শুরু করবে। তবে যাই বলো, এই 5 দিন কিন্তু রিচার বেশ ভালো কেটেছিল। সে একটু নিজেকে সময় দেওয়ার মতো টাইম পেয়েছিল। সে নতুন করে ডান্সের জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল। এভাবেই কেটে যায় 5টা দিন আর রিচা ফাইনালি বলেই ফেলে যে সে জব করতে চায়, কিন্তু তার শ্বশুর বলে ওসব জব আমাদের পরিবারে শ্যুট করে না, করতে হবে না তোমাকে। 5 দিন পর আবার শুরু হয় রিচার সংসারের জাতাকল। খাবার বানাও, ঘর পরিষ্কার করো, বাসন মাজো, আরও কত কি। এরপর ফাইনালি একদিন রিচা সাহস করে জব ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল। ঠিক সেই সময় তার শ্বশুর জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ রিচা? রিচা বলে জব ইন্টারভিউ দিতে বাবা। তখন বাবা বলেন আজকালকার মেয়েদের না এটাই প্রবলেম, তারা বায়োলজিক্যাল ক্লকটাই মেনে চলে না, তুমি জব করতে কোথাও যাবে না। এই কথাতে রিচা ভীষণ পরিমাণে হার্ট হয়ে যায় আর সে রান্নাঘরে গিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এরপর একদিন রিচা ওর বন্ধু বাবেলের বাড়িতে ডিনার পার্টিতে যায়। সেখানে বাবেলের হাজব্যান্ডকে প্লেট তুলতে দেখে দিবাকর বলে থাক না, এটা আমি সাফ করে দেবো। এটা শুনে রিচা অবাক হয়ে যায় আর মজায় মজায় বলে ফেলে কই বাড়িতে তো কোনোদিন আপনি আমাকে হেল্প করেন না, তাহলে এখানে কেন করছেন? আমাকে ফ্রিয়ের চাকর ভাবেন তো বাড়িতে। তবে আজ হঠাৎ কি হলো আপনার দিবাকর বাবু? এটা শুনে দিবাকর রেগে যায় আর তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এর কিছুদিন পরে দেখা যায় যে দিবাকর অফিসের জন্য বেরোনোর সময় রিচার সাথে জোর জবরদস্তি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। রিচা বারবার মানা করা সত্ত্বেও সে যখন শুনে না, রিচা তার উপর চেঁচিয়ে রিচা বলে ওঠে যে তাদের ফিজিক্যাল রিলেশনশিপ একদমই ভালো নয়, তারও কিছু ইচ্ছে আছে, তারও কিছু ডিজায়ার আছে। তখন দিবাকর বলে তোমার শরীর থেকে তো পুরো রান্নাঘরের গন্ধ আসে সব সময়, তোমার আবার কিসের ডিজায়ার? যে মানুষটা সারাদিন বাড়ির মানুষের জন্য খাবার বানিয়ে যায় তার গা থেকে রান্নার স্মেল আসাটাই স্বাভাবিক নয় দিবাকর বাবু? এর কিছুদিন পর দেখা যায় যে কারওয়া চৌথে রিচার বুয়া তার বাড়িতে ঘুরতে আসে। রিচা ভীষণ এক্সাইটেড হয়ে তাকে নিজের ডান্সের ভিডিওগুলো দেখাতে থাকে। তিনি তারপর সেই সেম ভিডিওগুলো তার সোশ্যাল মিডিয়া থেকে দিবাকরকে দেখান। তখন দিবাকর রিচাকে ফোর্স করে সেই সমস্ত ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার জন্য। আর দিবাকর বলে যে আমাদের বাড়িতে থাকতে হলে এইসব ভিডিও ডিলিট করতে হবে আর এখানকার নিয়ম মেনে চলতে হবে। কিন্তু রিচা বলে সে কিছুতেই সেই ভিডিওগুলো ডিলিট করবে না। এর কিছুদিন পর দেখা যায় যে দিবাকরের বাবার জন্মদিনে একটা হাউস পার্টি রাখা হয়। সেখানে দিবাকরের বন্ধু রিচার করা ডান্স স্টেপ দিবাকরকে দেখিয়ে পোক করে বলে আরে দেখ না, এই ডান্স স্টেপটা পারবি, তোর বই তো করেছে এটা। দিবাকর রেগে মেগে কিচেনে এসে রিচাকে বলে আমি বলেছিলাম না ভিডিওগুলো ডিলিট করতে, তুমি এখনো ভিডিওগুলো ডিলিট করোনি, এতটা ডেসপারেট তুমি। রিচা ভীষণ রেগে যায়। তখন রিচার আগের বসে যেটা করে সেটা শুনলে আপনারাও বাহবা না দিয়ে থাকতে পারবেন না। রিচা একটা বালতিতে রাখা নোংরা জল নিয়ে সেগুলো গ্লাসে করে ভরে সেগুলো গেস্টদেরকে খেতে দেয়। এটা যখন দিবাকররা জানতে পেরে কিচেনে রিচাকে বকতে আসে, রিচা তখন ওই নোংরা বালতির জলই দিবাকরের মুখে ছিটিয়ে মারে আর তৎক্ষণাৎ সে খালি পায়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর একেবারে গিয়ে ওঠে তার বাপের বাড়িতে। বাপের বাড়ি গিয়ে তো আর এক নতুন কাণ্ড শুরু হয়। সেখানে রিচার মা বাবা তাকে বলে এইটুকু ব্যাপারের জন্য কেউ বাড়ি ছেড়ে আসে, চল সরি বলে সব ঠিক করে নিবি। তখন রিচার ভাই বাড়ি আসে আর বলে এই দিদি তুমি কখন এলে? আমি তো জানতাম না। রিচার মা বলে রাগ করিস না, আর যা জল খেয়ে নে, আর যা ভাইকেও একটু গ্লাসে করে জল খেতে দে। তখন রিচা রেগে মেগে বলে আমি কেন দেব, ও নিজে নিতে পারে না, তোমাদের মতো প্যারেন্টসরাই এদের বিগড়ে রেখেছে। এরপর অনেক দিন কেটে যায়। রিচা আবার তার ডান্স শুরু করে আর ওদিকে দিবাকরও আর একটা নতুন বিয়ে করে। আর এখানেই শেষ হয় আমাদের মুভি। অতএব এই গল্পের মূল উদ্দেশ্য কি? বিয়ে হচ্ছে একটা বন্ধুত্বের সম্পর্ক, একে অপরের পাশে থাকার দায়িত্ব। এখানে দুজন দুজনকে হেল্প করতে হবে, তার শখ আহ্লাদ ভালো মন্দ বুঝে বাঁচতে হবে। বিয়ে মানে এটা নয় যে ছেলেরা শুধু টাকা উপার্জন করবে আর মেয়েরা শুধু সারা জীবন ধরে বাড়ির কাজ করে যাবে, না। এখানে আমরা সেটারই উদাহরণ পেলাম। তো হ্যাঁ বন্ধুরা, আজকে এই অবধি। তোমরা অবশ্যই জানিও যে মুভি এক্সপ্লেনেশনটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট এরকমই আরেকটা ভিডিওতে। বাই।